আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জহিরুল আলম, আছেন জিয়া রহমান। আলোচনায় যেতে চাই, শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো, আমরা জানি যে 29 বছর পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম নবনির্বাচিত যে কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভাতে দেখা গেছে যে বেশ কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলো কাটিয়ে যে নবনির্বাচিত ভিপি তিনি শপথ গ্রহণের পর এই প্রথম সভায় যোগদান করেছেন এবং প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার একটি প্রস্তাবও আমরা দেখেছি, যেটির বিরোধিতা তিনি করেছেন। শুরুতেই জিয়া রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বর্তমান ডাকসুর যে চেহারা দেখছি আমরা, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি এবং সেই প্রত্যাশা আসলেও বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে কিনা, যেহেতু মত পথের পার্থক্য রয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। দুটো কারণে আমি খুবই আশাবাদী। প্রথমত আমি মনে করছি যে 29 বছর পরে এই যে একটা ডাকসু হয়েছে, এখানে শিক্ষার্থীদের অনেক ধরনের, আমি বলবো যে ডিমান্ড, এটা নানা ধরনের ডিমান্ড এখানে সামনে চলে এসছে এবং যারা এখানে এসছেন এই প্রজন্মের যারা রিপ্রেজেন্টেটিভ, এই প্রজন্ম নানাভাবে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা তাদের যথেষ্ট, আমি বলবো যে দক্ষতার পরিচয় বিভিন্ন সময় দিয়েছেন। এবং এখানে যেহেতু খুব বড় ধরনের ফিউড হওয়ার সম্ভাবনা এই জন্য কম আমার মনে হয় যে দুটি দল মানে একমাত্র বাংলাদেশ ছাত্রলীগেরই 23 জন, আর যেই আরেকটি যে ছাত্র সংরক্ষণ যেটা পরিষদ, সেখানে 2 জন। তো আলটিমেটলি যদি বিরোধিতাও খুব বেশি হয়, সেটি কিন্তু আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটি হয় যে আপনি নোট অফ ডিসেন্ট হয়তো, যেটা আজকে হয়েছে, এই নোট অফ ডিসেন্ট হয়তো থাকবে প্রতিবাদ, কিন্তু আলটিমেটলি যেহেতু সংখ্যাগরিষ্ঠ একটি দলের সদস্যরা রয়েছেন, এটি যে কোনো বিষয়ে আমার মনে হয় যে খুব সহজে এটা পাস হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন ছাত্রছাত্রীদের যে ডিম্যান্ডগুলো আছে, এই ডিম্যান্ডের মধ্যে আজকেও আপনি দেখেছেন যে এর সাথে প্রধানমন্ত্রী এই ইস্যুটার বাইরে যে বিষয়গুলো এসছে, প্রত্যেকটি বিষয় কিন্তু মোরলেস যে সাধারণ ছাত্রছাত্রীদের দাবি, যেমন গণপরিবহন ব্যবস্থা, যেটা ইউনিভার্সিটির ভেতরে সারা পৃথিবীতেই ঠিক এইভাবে মানে কোনো জায়গায় দেখা যায় না। তো এই ধরনের যেটি আমার মনে হয়েছে যে খুব পপুলার ডিম্যান্ড, এই পপুলার ডিম্যান্ডগুলো মানে সমস্ত ছাত্রছাত্রীরা, এটা যে অন্য দলের 2 জন থাকলেও তারাও এটার বিরোধিতা, মানে খুবই বেশি পলিটিক্যাল ইস্যু না হলে সেই জায়গায় বিরোধিতা করার কোনো সুযোগও সেভাবে নাই। আর যিনি ভিপি আছেন তাকে আসলে এখনো আমরা হয়তো কোনো একটা কারণে সে এটা বিরোধিতা করেছে, কিন্তু এর আগে আমরা দেখেছি যখন মানে প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করতে গেলেন, তখন যে সমস্ত কথা বলেছেন, তখন কিন্তু অনেকটা মনে হয়েছে যে তিনিও কম বেশি ছাত্রলীগেরই একজন সদস্য। মানে আমি উইথ ডিউ রেসপেক্ট, এটা আমি কোনো নেগেটিভলি বলছি না, তিনি তার ভাষণের মধ্যে এরকমও বলেছেন, আজকে যে কথাটি বলে তিনি এই যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তিনি এই কথাটা কিন্তু ওখানে বলেছেন যে কোনো নির্বাচন শতভাগের ইন প্রেজেন্স অফ দি অনারেবল পিএম, যে কোনো নির্বাচনে কিন্তু 100% ইয়ে হয় না এবং সেখানে এরকম ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে, এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন, যেটা আমি নিজেও খুব আশ্চর্যান্বিত হয়েছিলাম যে যিনি এইভাবে হয়তো এতগুলো দলকে প্রতিনিধিত্ব করছে, যারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলেন, সেখানে খুব একদিন দুদিনের মধ্যেই তিনি এই ধরনের একটি কথা তিনি বলেছেন। এটা হতে পারে যে ধরেন তিনি আগে ছাত্রলীগ করতেন, সেই বিষয়টি তিনি বলেছেন কয়েকবার ওই মিটিংয়ের মধ্যে, কিন্তু যখন এই কথাটি বলেছেন পার্টিকুলারলি যে নির্বাচনের, যেটা বেশ কয়েকটা দলেরই এই ধরনের মানে দাবি ছিল, সেটাকে কিন্তু তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন এই ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে। তো সেই জায়গায় আমার মনে হয়েছে যে হয়তো আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে, যে আমরা হয়তো তিনি ইনিশিয়ালি হয়তো, যেহেতু তার একটা প্রতিনিধিত্ব আছে অনেকগুলো দলের সাথে, তিনি বলেছেন কথা বলে তিনি এখানে যোগ দিয়েছেন, ন্যাচারালি প্রথম দিন হয়তো তিনি সেই ধরনের একটা জেস্টার দেখিয়েছেন, কিন্তু আমার মনে হয় অ্যাট দ্য এন্ড এ ধরনের জিনিস আস্তে আস্তে কমে যাবে। কারণ হচ্ছে যে এখানে খুব বড় ধরনের পলিটিক্যাল মানে বিষয় আসবে না। আর একটা জিনিস হচ্ছে যে আমি একটা হলের প্রাধ্যক্ষ, সেখানে আমার হলের যেই সংসদ আছে তারও আজকে প্রথম সভা হয়েছে, সেখানে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু ফুল প্যানেল ছাত্রলীগ, কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আমরা দেখেছি যে এই দাবিগুলো বাইরের থেকে এসছে, এই দাবিগুলোর সাথে আমাদের এই ছাত্র সংগঠন ছাত্রলীগের অধিকাংশ সদস্য তারাও বলছেন যে হ্যাঁ, এগুলো আমার মনে হয় যে এগুলো আমাদের মনে হয়
এগুলো হয়তো মানে আস্তে আস্তে আমাদের যেমন ধরেন গণরুমের বিষয় এসছে, গেস্ট রুম কালচারের এসব বিষয় এসছে, এগুলোর ব্যাপারে তাদের অবস্থান খুবই আমার কাছে খুবই আমার মনে হয়েছে যে খুবই মডারেট। সকল ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদেরই আসলে স্বার্থ সংশ্লিষ্ট, এই কারণে এখানে বিরোধিতা করার কোনো উপায় নেই। জহিরুল আলম, জিয়া রহমানের কথার রেশ টেনেই আসলে বলতে চাই যে এই যে ভিপি নুরুল হক নূর তিনি আসলে আলোচনায় বা সমালোচনায় সবসময় থাকছেন, এই আলোচনা বা সমালোচনাতে থাকার জন্যই কি তিনি আজকে এই বিরোধিতা টুকুন করলেন কিনা, এবং যদি এটাই হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু আন্দোলনে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং যথেষ্ট মানুষের কাছে সমাদৃত হয়েছিলেন। এখন এই আন্দোলনগুলোর ভবিষ্যৎ সম্পর্কে কোনো রকমের সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমার মনে হয় যে আজকে যে মিটিংটা হয়েছে, মিটিংয়ের যে প্রসিডিং দেখলাম বা যেই এনভায়রনমেন্ট ছিল ভিতরে, এটা খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল যতটা আমি শুনেছি। তারা যে আলোচনাগুলো করেছেন, একে অন্যকে কমপ্লিমেন্ট করেছেন এবং একে অন্যকে সহযোগিতা করার কথা বলেছেন, সবই ঠিক আছে। এবং এই বিরোধিতার ব্যাপারটাও খুব মানে এটাকে প্রতীকী অর্থে আমি বলবো যে বিরোধিতা করেছেন, কারণ প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্ভাবনা মানে সদস্য করার যে প্রস্তাব, সেটি মানে মেজরিটির দিক থেকে তো এটা হয়েই গেছে ধরে নেওয়া যায়। তার উপরে কিছুটা চাপ আছে, এই অর্থে যে যেই সংখ্যাগরিষ্ঠ যেই মানে সংগঠনগুলো কিংবা যে প্যানেলগুলো নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং নির্বাচনের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো কিন্তু এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আসলে মীমাংসা হয়ে যায়নি। এটা আমরা হয়তো এখন আলোচনার খাতিরে ওভারলুক করতে পারি যে ডাকসু দায়িত্ব নিয়েছে, সুতরাং আগামী 1 বছর তারা দায়িত্ব পালন করবে, কিন্তু এই আলোচনাটা কিন্তু থেকে যাবে সামনের 1 বছর। পুনর্নির্বাচন হবে কি হবে না সেটা হয়তো বলা সম্ভব নয়। প্রশাসন এটা খুবই জোরালোভাবে বলছে যে এটা সম্ভাবনা নেই, এটা সম্ভব হবে না। কিন্তু আলোচনাটা যে সন্দেহ, যে প্রশ্ন, যে বিতর্ক, যে বিষয়গুলো নিয়ে উঠেছে, এগুলো অনেকাংশে এর লেজিটিমেসি এস্টাবলিশড হয়েছে। আমার মনে হয় যে বাই অ্যান্ড লার্জ হয়তো নির্বাচনটাকে মানুষ পজিটিভলি বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইভাবে দেখছে যে 28 বছর পরে একটা নির্বাচন হতে পেরেছে, একটা সংসদ গঠিত হয়েছে, সুতরাং এটা একটা স্টেপ ফরওয়ার্ড, একটা পজিটিভ অগ্রগতি। কিন্তু বাকি যেই অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগগুলোকে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের একটা মানে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটে কিংবা সামগ্রিকভাবে হল সংসদগুলো যে ভোটাভুটিতে যেই চিত্রগুলো আমরা দেখেছি, সেগুলো আমার মনে হয় যে একটা কনক্লুসিভ এবং একটা অ্যাকসেপ্টেবল কিছু জবাব আমাদের পেতে হবে। আদারওয়াইজ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে কিন্তু একটা সংশয়, সন্দেহ, আলোচনা, প্রশ্ন এগুলো কিন্তু থেকেই যাবে। আমার মনে হয় যে সেই বিষয়ে যে তদন্ত কমিটি করার কথা বলা হয়েছে বা তদন্ত করছেনও তারা, কিন্তু এটার মধ্যে একটা ডিলিডালি আছে। আমার মনে হয় যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই অভিযোগগুলো নিয়ে যে আলোচনাগুলো উঠেছে, সেগুলোর একটা গ্রহণযোগ্য উত্তর তাদেরকে নিয়ে আসতে হবে। এটা ঠিক যে নির্বাচন হবে কি হবে না, এটা তারা আন্দোলনের খাতিরে প্রতীকী অর্থে হয়তো করবে। আরেকটা নির্বাচনের সম্ভাবনা অতটা লজিক্যাল মনে হচ্ছে না সিমিংলি, বা একটা আন্দোলন করে আরেকটা নির্বাচন আদায় করার মতো অবস্থাও হয়তো বিশ্ববিদ্যালয়ে নেই। ডাকসুর মধ্যে উনি বলেছেন যে মেজরিটি হচ্ছে ছাত্রলীগ, এখানে 2টো পদ আছে যারা বাইরে আছে, সুতরাং তাদের পক্ষে এই একটি প্রস্তাবে সিম্বলিক্যালি হয়তো তারা বিরোধিতা করেছে, কিন্তু প্রধানমন্ত্রীকে সদস্য পদ দেওয়া কিংবা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে মনে হয় না যে ভিপি বা সমাজসেবা সম্পাদক কোনো বাধা হয়ে দাঁড়াবেন। তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ছাত্র সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতার ক্ষেত্রে বা হল প্রশাসনের ক্ষেত্রে, হল প্রশাসনের সঙ্গে সেখানকার হল যে কমিটিগুলো আছে সেগুলোর সহযোগিতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বিকজ এখানে বড় কোনো ইস্যু নেই, যেটা প্রফেসর জিয়া রহমানও বলেছেন, বড় কোনো ইস্যু নেই। ইস্যুগুলো সবার জানা, যে শিক্ষা জীবনে তারা যে বাধাগুলোর মুখোমুখি হচ্ছে, যে সমস্যাগুলো ফেস করছে প্রতিদিন, এতে নিত্যনৈমিত্তিক সমস্যা, তাদের খাওয়ার মানের সমস্যা, তাদের সিট বন্টনের সমস্যা, তাদের পরিবহনের সমস্যা, তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে এনভায়রনমেন্ট যেগুলো পরিবেশ রক্ষার সমস্যা, গণপরিবহন চলার সমস্যা, রিক্সা সাইকেলের লেন, মোটরসাইকেলের আলাদা করে লেন দেওয়ার সমস্যা, এগুলো কিন্তু ওয়াইডলি ডিসকাসড এবং নোন ইস্যু। তো সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংসদ যদি আন্তরিক হয় এবং
খুব মানে কার্যকর কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে। আমি শুনেছি যে জেনারেল সেক্রেটারি ডাকসু গোলাম রাব্বানী সাহেব বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে গণপরিবহনগুলো চলে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে আলাদা লেন করার ব্যাপারে তাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তারা পরের মিটিংয়ে তারা আসবেন। সুতরাং এখানে মানে পরিচালনার ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মেজর কনসার্ন হচ্ছে যেই অভিযোগগুলোই উঠুক না কেন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা হল সংসদের নির্বাচনগুলো কেন্দ্র করে, সেগুলোর একটা লেজিটিমেট, একটা অ্যাকসেপ্টেবল, একটা কনভিন্সিং উত্তর নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আসতে হবে। সেখানে যদি তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, যদি বলে যে না কি সামান্য কিছু হয়েছে, এগুলো ব্যবস্থা তো আমরা নিয়েছি, প্রাধ্যক্ষকে সরিয়ে দিয়েছি, কিংবা এই বিষয়গুলো আমার মনে হয় যে ইটস নট দি অনলি আনসার, ইটস নট দি অনলি অপশন to alleviate the concern of the কি বলে যে স্টুডেন্টস অ্যান্ড অলসো দি আদার স্টেক হোল্ডার্স। আমার মনে হয় এখানে খুবই কার্যকর কিছু এবং খুব লজিক্যাল কিছু কনসার্ন আছে। এবং ডাকসু নির্বাচন নিয়ে এত আলোচনা কেন? বিকজ এর একটা প্রতীকী একটা মূল্য আছে। একটা জেনারেল ইলেকশন নিয়ে অনেক কথা হয়েছে, যারা এগ্রিভড পলিটিক্যাল পার্টিজ আছেন কিংবা যারা ভোটে ডিসফ্র্যাঞ্চাইজ হয়েছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যে আমরা ভোট দিতে পারিনি বা ভোটের ফলাফল কি হয়েছে, এটা জেনারেল ইলেকশন নিয়ে আলোচনা। কিন্তু এরপরে ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের স্যাংটিটি, সেই নির্বাচনের মানে ট্রান্সপারেন্সি, সেই নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটি, অবশ্যই আমি বলবো না যে একেবারেই একটা কোনো নির্বাচন হয়নি। ইয়েস, ইটস এ মেজর স্টেপ ফরওয়ার্ড যে নির্বাচনটা হয়েছে। বাই অ্যান্ড লার্জ হয়তো আপনি বলতে পারেন যে নির্বাচনটা একটা বড় অগ্রগতি, কিন্তু অবশ্যই প্রশ্নগুলোর উত্তর নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হাজির হতে হবে। নির্বাচনে কিছু এখানে কোনো ভুল গাফিলতি ত্রুটি কিংবা ছোট ছোট, হ্যাঁ এই অবশ্যই বিষয়ে জহির ভাইয়ের জন্য বলছি, যেহেতু আসলে আমি কথাটা অনেক জায়গায় বলেছি যে খুবই দুর্ভাগ্য আমাদের যে আমাদের যে কুয়েত মৈত্রী হলের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার ফলে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে। তো এই কারণে কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নটা তুলছেন, কিন্তু আসলে আমি নিজেও যেহেতু এর সাথে সরাসরি যুক্ত ছিলাম, আমি আপনাকে বলি যে আমি অনেক জায়গায় বলেছি যে আপনি একটি ছাত্র পাবেন না যে বলেছে যে আমি ভোট দিতে পারি নাই। অনেস্টলি আপনাকে বলছি, এবং আমি এটা চ্যালেঞ্জ করেছি কয়েকটা টেলিভিশন চ্যানেলে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা দেখিনি যে হ্যাঁ ওই যে কিছু, এটা তো ধরেন একটা সরকারি দলের ছাত্র সংগঠন যারা হলের মধ্যে আছে, যে জিনিসটি হয়েছে মাঝে মাঝে ধরেন তারা কিছু লাইনের মধ্যে হয়তো তাদের ভোট দিয়ে গেছে, আবার তারা জটলা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের কাছে কিন্তু একদম সুস্পষ্ট একেবারে নির্দেশ ছিল যে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি, যদিও আমাদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিনি হয়তো, কিন্তু তার এক ধরনের নির্দেশ ছিল, এবং আমাদের ভাইস চ্যান্সেলর তিনি আমাদের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সরাসরি বলেছেন যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা দেখতে চাই। ফলে আমাদের কাছে এই নির্দেশটা থাকার কারণে আমরা কিন্তু খুবই সচেষ্ট ছিলাম। দুর্ভাগ্যবশত যেটা কুয়েত মৈত্রী হলে হয়েছে, আমরা খুবই লজ্জিত যে এই ধরনের একটা ঘটনার মধ্য দিয়ে পুরো জিনিসটাকে কালিমালিপ্ত করা হয়েছে। কিন্তু আমি জহির ভাই এবং আরও যারা আছেন যারা এই নিয়ে মিনিমাম সন্দেহ আছে, আমি তাদেরকে বলছি যে অন্তত ইলেকশনের দিন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু এ ধরনের, আমি বলবো যে এরও তো আপনি স্ট্যাটিস্টিক্যালি 5%, 10% পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু আমি বলছি এই ধরনের এররও কিন্তু হয়নি। যে বড় ইস্যুগুলো এসছে সেই ইস্যু কিন্তু ইলেকশনের আগে, ধরেন হলের সহ অবস্থান, ধরেন স্বচ্ছ ব্যালট বাক্স, তো এগুলো তো যারা এগুলো ইলেকশন করতে গিয়েছেন তারা জেনে শুনে, তারা যদি আগে এগুলো নিয়ে প্রশ্ন করতেন নিশ্চয়ই এগুলো হতো না। যেমন আমার ধারণা, যেমন আমরা আগের রাতে ব্যালট বাক্স নিয়ে গিয়েছি, কারণ এটা কিন্তু এত বড় একটা কর্মযোগ্য, 28 বছর 29 বছর হয়েছে, যেহেতু আমাদের অসৎ কোনো উদ্দেশ্য ছিল না, আমরা নর্মাল প্রক্রিয়ায় কিন্তু সব ছাত্র সংগঠন সেটা জেনেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি দেখবেন আগামী বছর যদি নির্বাচন হয়, কারণ এগুলো নিয়ে আমাদের কাছে কোনো অসুবিধা নেই। আগামী দিনে দেখবেন যে সকালবেলায় ব্যালট বাক্স যাবে এবং হয়তোবা স্বচ্ছ ব্যালট বাক্সতে হবে, কারণ আমরা ব্যালট বাক্স নিয়ে এইভাবে চিন্তা করি না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সিনেট, সিন্ডিকেট সবগুলো ইলেকশনের ব্যালট বাক্সে এই ধরনের ভোটই হয়। তো কাজে আমি বলবো যে ওই কুয়েত মৈত্রী হলের ঘটনাটা আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, কারণ ন্যাচারালি আমরা একটা জিনিস হলে পরে তার স্নোবল এফেক্ট চলতে থাকে। তবে আমি ডেফিনেটলি আমি আগে জহির ভাইয়ের সাথে আর একটা টেলিভিশনে কথা বলেছি, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এটাও আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনার সাথে যেদিন আমার কথা হয়েছে তারপরে আমাদের যে স্ট্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে, সেই স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি সরাসরি মাননীয় উপাচার্য এবং ভাইস চ্যান্সেলরকে বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এই তদন্ত কমিটির রিপোর্ট দেন, কারণ আমাদেরকে কিন্তু এটা
মানে যত সংবাদপত্রের কর্মী আছে বা আমাদের বিভিন্ন টেলিভিশন আমাদেরকে এটা, আমি সরাসরি এই কথাটাই বলেছি এবং তারা বলেছেন যে তারা, এবং ইন এডিশন টু দ্যাট কমিটি ইউ মাইট বি ইনফর্মড বাই দিস টাইম যে আর একটি কমিটি করা হয়েছে যেটা সিন্ডিকেট থেকে সম্ভবত 7 সদস্য বিশিষ্ট। তো আমি মনে করি যে এটা আর একটা বড় অগ্রগতি যে এই যে পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবার তারা আরো বড় ধরনের কমিটির চিন্তা ভাবনা করছেন। তবে ডেফিনেটলি আমি আপনার সাথে দ্বিমত করছি না, যেহেতু আমাদের ইতিহাস ভালো না। আমি আপনার সাথে সুর মিলিয়েই বলবো যে যত তাড়াতাড়ি এটার তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু আসলে আমাদের যে ক্রেডিবিলিটিটা সেটা বাড়বে। আর ডেফিনেটলি ওটাকে আপনি খুব ছোট করে দেখবেন না জহির ভাই, যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেই কালচারের মধ্যে একটা ইলেকশনে ভোট হয়েছে, সাথে সাথে সেই মানে প্রভোস্টকে স্যাক করা হয়েছে, 3 ঘন্টা পরে সেই ইলেকশনটা হয়েছে, ওখানে আরেকজন নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে এবং সেই ইলেকশনে ফুল প্যানেলই অলমোস্ট ছাত্রলীগ হেরেছে। সো এটাও আপনাকে চিন্তা করতে হবে যে আমরা শুধু বিরোধিতার জন্য করি বিরোধিতা, এটাও কিন্তু আপনি অবশ্যই আপনাকে বলতে হবে যে এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এ ধরনের ঘটনা খুব বেশি ঘটে বলে আমি মনে করি না, আমরা যা নিকট অতীতে দেখেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জায়গা থেকে এই স্বচ্ছতাটা কিন্তু আছে। কিন্তু এই নির্বাচন যেই তদন্ত কমিটিটা এসছে সেখানে যদি এই একটা ব্যবস্থা নেওয়ার সুপারিশ হয় এবং সেটা অনুযায়ী যদি ব্যবস্থা করা হয়, কি হয়েছে সেটা হলে পরে আমার মনে হয় যে এই ভুল ভ্রান্তিগুলো কেটে যাবে। এই যে একটা শঙ্কা আছে সেটি কেটে যাবে। জিয়া রহমান, একটু এটার সাথে জানতে চাই যে আমরা যে ভিপি নিয়ে কথা বলছিলাম, নুরুল হক নূরের কথাই বলছিলাম, নির্বাচিত হওয়ার পর তিনি দেখা গেছে যে তার নানা রকমের সিদ্ধান্তহীনতায় তিনি ভুগেছেন। কখনো তিনি বলেছেন যে না, তিনি আন্দোলন যারা করছেন তাদের সাথে একাট্টা হয়ে আছেন, কখনো তিনি বলেছেন না আমি শপথ নিচ্ছি বা আমি আবারও সেখানে আবার ফিরে এসেছেন। এই যে তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, এবং আজকে পর্যন্ত উনি কি আসলে কোনো রকমের চাপের মধ্যে আছে কিনা যে আসলে কোন দিকে তিনি যাবেন, এরকম কোনো চাপের মধ্যে আছে? আমরা ওই যে আমরা একটা পারসেপশনের জায়গা থেকে বলতে পারি, আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো মানে আমাদের কোনো তথ্য থাকতো তাহলে হয়তো আপনার প্রশ্নের উত্তরটা আমি সহজে দিতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে ধরেন আমি দুটো জায়গা থেকে এই বিষয়টি ব্যাখ্যা করছি। একটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে চাপটা এক ধরনের আছেই, কারণ তিনি 4-5টা সংগঠনের সাথে অ্যালায়েন্স করেছেন এবং তারা যেহেতু একটা নেগেটিভ জায়গায় অবস্থান নিয়েছে, সেই জায়গায় তিনি নিজেও কিন্তু ভোট বর্জন করেছেন, আপনি খেয়াল করে দেখেন। তারপরে কিন্তু যখন ইলেক্টেড হয়েছেন এটা নিয়ে আর কোনো কথা বলেননি। কিন্তু তার চেয়ে বড় যেটা আমি সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমার কাছে মনে হয়েছে, নুরুল হক নূরের ডিউ রেসপেক্ট, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে কালচারাল এবং পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, মানে তিনি ছাত্রলীগের কিন্তু একটি হল কমিটির নেতা ছিলেন, আপনার খেয়াল রাখতে হবে। এখন যারা নেতা হয়েছেন সবাই কিন্তু হচ্ছে অনেক উপরের সারির নেতা, বিশেষ করে ছাত্রলীগের ভিপি, জিএস, এজিএস যারা আছেন, মানে হল কমিটির একটি তাও খুব উপরের না, হল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও না। তো আপনার এটা মাথায় রাখতে হবে যে তারই স্ট্রেচারে একটা নেতা, এবং তিনি খুব একটা মানে আমি বলবো যে খুবই একটা স্পন্টেনিয়াসলি একটা ঘটনার মধ্যে দিয়ে তিনি নেতা হয়ে গিয়েছেন। খুব একটা দীর্ঘ পরিক্রমার আপনার সংগ্রামী বাংলাদেশের যেই কালচারটা মানে বাংলাদেশের যেই ফিচারটা আছে সেরকম জায়গায় হয়নি। ফলে তার যে পার্সোনালিটি স্ট্রাকচার, তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, সেই জায়গায় তার এটা কোনোভাবেই সেই স্ট্রেসটা নিতে পারছে না বলে আমার মনে হয়। বিশেষ করে মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার দিন তিনি যে কথাগুলো বলেছেন এবং পরবর্তীতে তিনি যে ডিসিশনগুলো নিচ্ছেন, আগে যে কথাগুলো বলেছেন, এবং এর পাশাপাশি আমার মনে হয় আরও হয়তো এমন কোনো ঘটনা আছে। আমার কাছে মনে হয়েছে তিনি অনেকটা, এটা আমার ব্যক্তিগত অভিমত, যখন মানে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছেন ছাত্রলীগদের নিয়ে মানে ডাকসুর সদস্যদের নিয়ে, আমার তখন মনে হয়েছে তিনি তখন বোধহয় নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবেই অনেকটা মানে মনে করছিলেন, বা তার কথার মধ্যে ওই ধরনের একটা রোমান্টিসিজম দেখা যাচ্ছিল। কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় হয়তো এমন কোনো ঘটনা আছে যেই জায়গার থেকে তিনি আবার, কারণ আমার মনে হয়েছে তিনি হয়তো আলটিমেটলি ছাত্রলীগে ব্যাক করার এক ধরনের সাইকোলজিক্যাল অবস্থানে তার ছিল, কিন্তু কোনো কারণে তিনি সেই কাজটি করতে পারছেন না, সেটা আমরা জানি না যতক্ষণ, বাট এটা আমার হাঞ্চ, আমি বলছি যে এটা I'm not sure. একটা বিরতি নিয়ে ফিরে আসি, নিশ্চয়ই বিরতির পর অন্য প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। জহিরুল আলম আছেন এবং জিয়া রহমান আছেন আমাদের সাথে। কথা বলতে চাই সড়কে নৈরাজ্য বন্ধ নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন বলে ডক্টর কামাল হোসেন আজকে বলেছেন এবং দীর্ঘদিন ধরেও এই নৈরাজ্য চললেও তা সরকার বন্ধ করতে পারেনি বলে তিনি একটি আক্ষেপও জানিয়েছেন। 2 মাস সময় দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এই গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর জন্য তিনি সময় নিয়েছেন এবং বলেছেন যে জেব্রা ক্রসিং ব্যবহারে পথচারীদেরকেও বাধ্য করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। যেখানে এই গণপরিবহনের বিশৃঙ্খলা কিংবা এই যে অনিয়মতান্ত্রিকতার কারণে শুধুই যে দুর্ঘটনা ঘটছে তা নয়, অসহনীয় যে যানজট সেটিও আমরা দেখতে পাই। প্রতিদিন প্রায় 50 লাখ কর্মঘণ্টা মানুষের নষ্ট হচ্ছে ঢাকা শহরে এবং যার আর্থিক ক্ষতি প্রায় 37,000 কোটি টাকা। জহিরুল আলম, আপনাকে দিয়ে এই অংশ আলোচনা শুরু করতে চাই। 2 মাস সময় আসলে এই গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর জন্য কতটুকু পর্যাপ্ত বা যথেষ্ট বলে আপনার কাছে মনে হয় এবং আসলে কোন কোন জায়গায় সেই গাফিলতিগুলো আমাদের থেকে গেল যে এই নৈরাজ্য দূর করা সম্ভব হচ্ছে না? আমি যেটা বুঝি যে এখানে সময়টা গুরুত্বপূর্ণ নয়। সময়ে আপনার 2 মাস কেন 2 বছরও হয়তো সব কিছু আপনি অ্যালাইন করতে পারবেন না, সব কিছু ডিসিপ্লিনে আনতে পারবেন না, কিন্তু সেটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে আপনার গুডউইল আছে কি না। এই গুডউইলটা আমার মনে হয় যে পুলিশ কমিশনার পরশুদিন যে বক্তব্য দিয়েছেন, আজকে যে বক্তব্য দিয়েছেন, আমি দুটোই তার বক্তব্য আমি শুনলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা পজিটিভ রিয়ালাইজেশন পুলিশ কমিশনারের মধ্যে আছে। উনি যদি এটা ট্রান্সলেট করতে পারেন ওনার ডিপার্টমেন্টে, ওনার কলিগসদের মধ্যে, তাহলে হ্যাঁ, এখানে অনেক স্টেক হোল্ডার আছে। সড়ক দুর্ঘটনা বা সড়কের নিরাপত্তার জন্য অনেক মানে স্টেক হোল্ডার এটার সঙ্গে জড়িত। কিন্তু আমার মনে হয়, আমি যেটা পার্সোনালি ফিল করি যে ল এনফোর্সিং এজেন্সি হচ্ছে যে এটার প্রধান নিয়ামক, যারা সড়কে শৃঙ্খলা আনার কাজটা শুরু করতে পারেন অ্যাটলিস্ট। আমার মনে হয় যে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে এবং এটা উনি উপলব্ধি করেছেন এবং উনি প্রকাশ্যে এটা বলেছেন। এটার জন্য ওনাকে একটা ধন্যবাদ দিতে হয়। কিন্তু এই রিয়েলাইজেশনের বিষয়টা কিন্তু এত দেরিতে আসাটা উচিত ছিল না। কারণ আমরা যখনই সড়কে নিরাপত্তার কথা বলেছি তখন মানে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব, বিশেষ করে এই রাজধানীতে বা নগরগুলোতে, এখানে যে একটা মিনিমাম যে এনফোর্সমেন্ট ট্রাফিক রুলসের বা যে লগুলো আছে তার যদি সামান্যতম যদি ওনারা প্রয়োগের ব্যাপারে আন্তরিক হতেন, তাহলে আমার মনে হয় যে অনেক ছোট ছোট সমস্যার সমাধান করা যেত। হ্যাঁ, এটা হয়তো বলবেন যে এত নির্দয়ভাবে সমালোচনা করা হয়তো ঠিক নয়। রাস্তার মধ্যে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা মানে দায়িত্ব পালন করছেন, অনেক সময় আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কি দায়িত্ব পালন করছেন? এই যে মহাসড়কগুলোতে কিংবা এই নগরীর বিভিন্ন রাস্তাঘাটে বেপরোয়া যানবাহন চলাচল, গত বছর 29শে জুলাইয়ের সেই দুর্ঘটনার পরে একটা বড় ধরনের একটা আন্দোলন হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম যে ওই অগস্ট মাসের ওই আন্দোলনটা আমাদের জন্য একটা বিরাট আই ওপেন। এবং সেই সময় তো আমরা আশ্বাসবাণী পেয়েছি তাদের কাছ থেকে। আমরা আশ্বাসবাণী কি পাইনি, এবং সেটা মানে আমাদের চিফ এক্সিকিউটিভ, আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার কাছ থেকেও আমরা দিক নির্দেশনা পেয়েছি। এখন অনেক বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষা থাকি। উনি আমাদেরকে বলেন এই সড়ক নিরাপত্তার ব্যাপারে তো মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং উনি সুনির্দিষ্টভাবে বলেছেন। তারপর একটা আইন হয়েছে এবং একটা কমিটি। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে একটা কমিটি হয়েছে। এই কমিটি 2 মাসের মধ্যে কি করলো? এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, 111টি সুপারিশ দিয়েছে কমিটি, 111টি সুপারিশ দেওয়া হয়েছে। এগুলো আসছে মিয়ার কম্পাইলেশন। আপনার 111টা বাস্তবায়ন করার দরকার নাই। আপনি তার প্রথম 10টা বাস্তবায়নের উদ্যোগ নিন। আপনি এই বেপরোয়া গাড়ি চালকদেরকে, বেপরোয়া মানে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণের জন্য কিছুটা এক্সাম্পলারি 1টা 2টা 3টা 4টা 5টা উদাহরণ তৈরি করেন প্রতিদিন, তাহলেই তো যথেষ্ট। এগুলো তো মিডিয়াতে আসবে, মানুষ অটোমেটিক্যালি সচেতন হয়ে যাবে। আপনি বলছেন যে এখন জরিমানা করবেন, তো জরিমানা করতে আপনাকে নিষেধ করেছে কে? এই যে রাস্তায় যখন তখন মানুষ চলাচল করে, হ্যাঁ, দুর্ঘটনা ঘটলেই আমরা তখন একটা লম্বা বক্তৃতা করি যে শুধুমাত্র চালকদের দায়ী করলে হবে না, শুধুমাত্র পরিবহন মালিকদের দায়ী করলে হবে না, রাস্তার মধ্যে আমাদের একটা দায়িত্ব আছে আমরা। কিন্তু এই যে ভিকটিমদেরকে স্টিগমেটাইজ করা, যে ওনারা সচেতন নন, ওনারা রাস্তার উপর দিয়ে হাঁটেন, ওনারা ফুটপাথ ব্যবহার করেন না, আন্ডারপাস দিয়ে যান না, ইত্যাদি নানা কিছু বলি। কিন্তু আপনি এত মানুষকে মানে কমপ্লায়েন্সের মধ্যে আনাটা খুবই কঠিন কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি
দৃষ্টান্তমূলকভাবে কিছু উদাহরণ তৈরি করেন যে যখন আপনি রাস্তা পার হবেন আপনাকে বলা হচ্ছে আপনি জেব্রা ক্রসিং ইউজ করবেন, ফুট ওভারব্রিজ যদি থাকে সেটা ব্যবহার করবেন, যদি না করেন তাহলে আপনাকে জরিমানা করা হবে। না থাকে নির্দিষ্ট দূরত্বে সেটা যদি না থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, ফুট ওভারব্রিজ না থাকলে আপনি জেব্রা ক্রসিং দিয়ে পার হবেন, সেটার জন্য নির্দিষ্ট সময় থাকবে যে আপনি রাস্তায় পার হবেন। যদি কেউ সেই ট্রাফিক রুলটা ভঙ্গ করে সেরকম আপনি দৃষ্টান্তমূলক কিছু ব্যবস্থা নেন না, আপনি কিছু জরিমানা করেন না। মানুষের যখন তাদের উপরে এনফোর্স করা হবে, জেনুইনলি এনফোর্স করা হবে, তখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। এরকম না যে আমরা ওভারনাইট মানুষ সচেতন হয়ে গেল, মানুষ সব কিছু বুঝে গেল, হয়তো সেটা হবে না। কারণ যে পরিমাণ মানুষ আমাদের এই শহরে এই নগর জীবনে চলাচল করে এগুলো ডিসিপ্লিনের মধ্যে আনা কঠিন। কিন্তু বেসিক কিছু যেমন আপনার যে গাড়ি চালক চলছে উনি নিজেই অবাক হয়ে গেলেন কিভাবে এই রুট পারমিট ছাড়া এই পরিবহনটা 27টি মামলা নিয়ে কিভাবে চললো, দায়িত্ব পালনের কথা বলছি জিয়াউর রহমান। সেই ক্ষেত্রে আসলে দায়িত্ব কিভাবে পালন করা হলো? 27টি মামলা, রুট পারমিট ছাড়া গাড়ি চলছে রাস্তায়, আমরা কি দায়িত্বটা পালন করছি? না, এটা আমি কমিশনার সাহেব, আমি জহিরের সাথে সম্পূর্ণ একমত। আপনি তার স্পিরিটটার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং উনি এর আগের দিন ক্ষমাও চেয়েছেন, একটু দুঃখ প্রকাশ করেছেন, তিনি ব্যর্থতার দায় নিয়েছেন। এটা খুবই আনপ্রেসিডেন্টেড, এবং আমি মনে করি এটাকে ধন্যবাদ অবশ্যই তিনি পেতে পারেন। তবে আপনি যে প্রশ্নটা সরাসরি করেছিলেন প্রথমে, যে আসলে 2 মাস, আমি যদি সরাসরি বলি এটা 2 মাসে অসম্ভব এই কারণে যে আমরা যদি পুরো জিনিসটার একটা চিত্র দেখি তাহলে এখানে তো শুধু পুলিশ যে এটা করে দিবে তা তো না, এর সাথে আরো যে স্টেক হোল্ডাররা আছে। এখন আপনি ফিটনেসবিহীন গাড়ি, এটা পুলিশ হয়তো ধরছে, কিন্তু যারা এটা দেখভাল করার দায়িত্বে আছেন তারা কতটুকু করছেন? যে কথাটি আপনি বলছেন যে ফুট ওভার ব্রিজ অনেক জায়গায় নাই, আপনি এটা 2 মাসের মধ্যে নিশ্চয়ই এটা রাতারাতি তৈরি করে দিতে পারবেন না। এবং এই যে কালচারটা, ডেফিনেটলি আমি বলছি যে এই সমস্যা আমাদের যাত্রীদেরও আছে। আমরা প্রত্যেকটি পত্রিকায় কম বেশি ছবি দেখছি যে কিভাবে যাত্রীরা রাস্তায় নানা রকম অসচেতনভাবে মোবাইল ফোন হাতে নিয়ে যাচ্ছে, কিন্তু এটাও একটা দীর্ঘদিনের কালচারাল সমস্যা। তৃতীয় বিশ্বের নগরায়নের মধ্যে এটি কিন্তু খুব অস্বাভাবিক না। এই কারণে বহু পুরনো থিওরি তৈরি হয়েছে, আরবান ভিলেজার্স। 1950s আমাদের হার্বার্ট গ্যান্স নামে একজন ভদ্রলোক, তিনি আমেরিকাতে বস্টনের উপর গবেষণা করেছেন। বস্টনের ইটালিয়ান কমিউনিটি, যারা আমেরিকান কালচারের সাথে পুরোপুরি অ্যাকোমোডেট করতে না পেরে তারা ওই পুরাতন যে আপনি গ্রামীণ জীবনযাত্রার মানসিকতায় জীবনযাপন করতে বলে তাদেরকে আরবান ভিলেজার্স, আমাদের এখানেও কিন্তু এরা আরবান ভিলেজার্স। আমরা অনেক শহরে থাকি, শহরে নিয়ম কানুন আমরা মানতে চাই না। তো এগুলো আছে, এগুলো আমি বলছি না, কিন্তু তার চাইতে বড় বড় যেগুলো আপনি পৃথিবীর কোন জায়গায় দেখেছেন এই ধরনের এই ফিটনেসবিহীন গাড়ির যে চেহারা, এই চেহারার গাড়ি এখন আমরা হুট করে বলে দিচ্ছি 2 মাসের মধ্যে, এটা কি সম্ভব? সেই গাড়িগুলো চেহারা পাল্টে যাবে জিয়া রহমান। আসলে আমরা দেখবো তখন সুপ্রভাত থেকে সম্রাট হয়ে যাচ্ছে, কিংবা আরো অন্য কোনো নাম। এখন সম্রাট ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে অন্য কোনো নামে চলে আসবে সুপ্রভাত। একটা বিরতির পরে এসে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জেনে নিব তখন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। ডক্টর জিয়া রহমান, জহিরুল আলম। এই মুহূর্তে দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে। শুরুতে bdnews24.com রয়েছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে আইএস খিলাফত শেষ। এছাড়া আছে ঢাকায় ছিনতাইকারীর গুলিতে আহত 2 জন। কাদের বাদ বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। আমরা যতদূর জানি যে জিএম কাদেরকে আজ দলীয় বিভিন্ন পদ থেকে বাদ দেওয়া হয়েছে, এবং রওশন এরশাদকে আবারও বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে ক্রাইস্টচার্চের 2 মসজিদ। মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা 400 ছাড়ালো। এছাড়া রয়েছে ধর্ষণের আসামি রুহুলের জামিন আদেশ প্রত্যাহার। বিলাইছড়ি আওয়ামী লীগ সভাপতি হত্যা, 4 দিন পর মামলা। এদিকে একটি সংবাদ দেখতে পাচ্ছি, ফখরুলের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন হানিফ। এছাড়া বাঘাইছড়িতে নিহত মন্টুকে ঘিরে রহস্য। পরাশক্তির কাছে বিক্রি হয়ে গেছে সরকার, ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ। পরের পত্রিকাটি একটু দেখে নিতে চাই। প্রথম আলো আছে আমাদের সাথে। ভাই কাদেরকে যে কারণে সরালেন এরশাদ, এখানে কারণ নিশ্চয়ই বলা আছে। তিনি অনেকটাই তাকে ব্যর্থ বলে দাবি করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, এবং সেই ব্যর্থতার কারণে তিনি তাকে সরিয়ে দিয়েছেন বলে এমনটা শোনা যাচ্ছে।
এছাড়া রয়েছে আহত ছিনতাইকারী চিকিৎসা নিতে এসে ধরা, বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্যরকম। বিরোধী দলীয় উপনেতার পদও গেল জিএম কাদেরের, ওবায়দুল কাদের সুস্থ আছেন, এটি একটি খুবই ইতিবাচক সংবাদ। এছাড়া আর কোন পত্রিকাটি আছে আমাদের সাথে একটু দেখে নিতে চাই। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। শুরুর সংবাদটি হচ্ছে তৃতীয় ধাপে এসে কঠোর ইসি, 3 নির্বাহী কর্মকর্তা প্রত্যাহার। আমরা জানি উপজেলা পরিষদ নির্বাচন চলছে এবং সেটির তৃতীয় ধাপের যে নির্বাচনটি আছে সেটির আগ মুহূর্তে ইসির কঠোর অবস্থান নিয়ে এই সংবাদটি হয়েছে। এবার সড়কে প্রাণ গেল শিকৃবি শিক্ষার্থীর। আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী ঘড়ি মোহাম্মদ ওয়াসিম, তিনি নিহত হয়েছেন, সড়কে প্রাণ দিয়েছেন। আমরা যতদূর জানি ট্রাফিক সপ্তাহ কিন্তু ঢাকাতে চলছে এবং অনেক আশ্বাসের পর আজকেও একটি সড়কে দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। গতকালও 9 জন নিহত হয়েছেন। মন্ত্রী হওয়ার গল্প করে দিন কাটে কারাবন্দী হিরো আলমের, এটি একটি খবর আছে। এছাড়া রয়েছে ওয়াজ মাহফিল কিভাবে প্রভাব ফেলছে, শ্রোতা কি বাড়ছে, অচিরেই ডিজিটাল ডাকঘর ঘোষণা, মোস্তফা জব্বার বলেছেন কথাটি। এছাড়া আর কি কি সংবাদ রয়েছে আমরা একটু আরও কিছু সংবাদ দেখে নিতে চাই। নিয়োগ পেয়েও চাকরিতে যোগ দিতে পারছেন না শতাধিক শিক্ষক এবং ডাকসুর প্রথম কার্যকরী সভায় যা হলো। এছাড়া রয়েছে অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই সড়কে মৃত্যু বাড়ছে, ডক্টর কামাল হোসেনের যে কথাগুলো আমরা নিয়ে শুরুতেই কথা বলছিলাম, এবং তিনি মনে করেন যে সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত। প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য দেয়া নিয়ে নূরের আপত্তি, প্রথম সংবাদটি ছিল এটি আমাদের। খেলতে খেলতে গলায় ফাঁস, শিশুর মর্মান্তিক মৃত্যু, তারা নির্বাচনকে লাল কার্ড দেখিয়েছেন, আমাকে নয়, নূর বলছেন। এছাড়া অনেক খবর রয়েছে। এই ছিল মোটামুটি আমাদের বিভিন্ন পত্রিকায় যে খবরগুলো আমরা পেয়েছি সারাদিনে, সেই খবরগুলো জানিয়ে দিলাম দর্শকদের। ডক্টর জিয়া রহমান, জহিরুল আলম, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ রূপে। আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।